আচ্ছা, আজকের ক্লাসটা সবাই খুব ভালোভাবে মনোযোগ দিন এবং বিষয়টা বোঝার চেষ্টা করেন। তো আমরা এর আগের ক্লাসগুলোতে আমাদের ফেসবুক অ্যাডভান্স অ্যাড ক্যাম্পেইন চালানোর জন্য অথবা রিমার্কেটিং করার জন্য বিভিন্ন রকম অডিয়েন্স ক্রিয়েট করছি। ওকে, আচ্ছা ওইখানে একটু চলে যাই। জয়েন করবে। আচ্ছা, বিজনেস ম্যানেজারে আমরা চলে আসলাম। আসার পরে আমি যেটা করব এখান থেকে এই বিজনেস অ্যাকাউন্টটাতে আসি, মানে মেটা সুইটে আসলাম। মেটা সুইট থেকে আমরা বিজনেস ম্যানেজারে সুইচ করতেছি। ওকে, আচ্ছা ওকে, চলে আসলাম। এখন এখান থেকে চলে যাব হচ্ছে আমি একদম প্রথমেই বিজনেস সেটিং। আচ্ছা, বিজনেস সেটিং। তো বিজনেস সেটিং এ আসার পরে এখান থেকে আমরা অডিয়েন্স সেকশনটাতে চলে আসলাম। আচ্ছা, আমি তো লাস্ট ক্লাসে আপনাদেরকে আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে দেখিয়েছিলাম, তাহলে ওটা থেকেই দেখাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, হ্যাঁ এটা টেরারিয়াম। ওকে, ঠিক আছে। এখান থেকে এই জায়গা থেকে এখন হচ্ছে আমরা বিজনেস সেটিং এ আসতেছি। ওকে, তো ক্লায়েন্টের ওয়েবসাইট ছিল হচ্ছে এটা। এটা ছিল হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট, যেখান থেকে সে অর্ডার পায়। এখানে হচ্ছে এসে তার কাস্টমার অর্ডার করে বা তাকে পেজে মেসেজ করে কনফার্ম করে দেন সে তার প্রোডাক্টগুলো পাঠিয়ে দেয়। ওকে, এটা লোড হোক, আজকে একটু নেট স্লো করতেছে যদিও। ঠিক আছে, আমরা চলে আসছি এখন এখান থেকে এইটার অডিয়েন্স সেকশনে চলে আসলাম। তো ক্লায়েন্টের ওয়েবসাইট বলেন, আমার ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট, অডিয়েন্স সেট আপ করা, অডিয়েন্স ক্রিয়েট করা, পিক্সেল সেট আপ করা, জিটিএম সেট আপ করা, প্রত্যেকটা জিনিস কিন্তু সেম। এক একটা অ্যাকাউন্টের মধ্যে ইন্টারফেসটা মাঝে মাঝে ভিন্ন ভিন্ন হতে পারে, বাট বিষয়গুলো সব সেম। ওকে, আচ্ছা এখানে আমরা চলে আসলাম। তো এবার একটা জিনিস খেয়াল করে দেখেন, এই জায়গাতে আমাদেরকে এই অডিয়েন্সগুলো ক্রিয়েট করা আছে। এখানে অডিয়েন্স আছে হচ্ছে মেটা সোর্স থেকে নেয়া এবং ওয়েবসাইট থেকে নেয়া। তো ওয়েবসাইট থেকে আরো কয়েকটা অডিয়েন্স আমাদের তৈরি করার কথা ছিল লাস্ট ক্লাসে, ওইটা আমি তৈরি করব। তৈরি করে দেন এটা কেন করতেছি, কিভাবে করতে হয় এটা তো দেখতেছেনি। উদ্দেশ্যটা মূলত কি, এখান থেকে বেনিফিটটা আমরা কি পাবো। এই যে আমরা এত কষ্ট করে জিটিএম শিখছি, ডেটা লেয়ার শিখছি, তারপরে ডাইনামিক ভ্যালু পাস করা শিখছি, সেই সাথে তো অ্যাডভান্স পিক্সেল। মূলত উদ্দেশ্যটা আসলে কি, গোলটা কি, ওইটা আমরা হচ্ছে আজকে দেখব। এবং আপনারা অলরেডি দেখেছেন ওই জিনিসটা, আমি ওই জিনিসটা নিয়ে কথা বলবো আর কি। তো আমরা এই জায়গাতে যখন আসলাম, আসার পরে এই ওয়েবসাইটের জন্য আমরা হচ্ছে লাস্ট ক্লাসে তিন টাইপের অডিয়েন্স ক্রিয়েট করছি। ফুল ওয়েবসাইট ভিজিট, তারপরে হচ্ছে স্পেসিফিক পেজ ভিজিট, এবং হচ্ছে ওয়েবসাইটের টাইম স্পেন্ড, যে আমাদের ওয়েবসাইটে কে কতক্ষণ ছিল, যেগুলা নর্মালি থাকে যে কোনো ইয়ার মধ্যে আর কি, ওই অডিয়েন্স সেকশনে যে পাওয়া যায় এগুলো। তো এইটার মধ্যে আমরা আরো কিছু কাজ করছিলাম। ইকোসিস্টেমটা খেয়াল করেন, যে একজন মানুষ আমাদের ওয়েবসাইটে আসলো, সে হচ্ছে ওই অডিয়েন্সের মধ্যে চলে গেল, অল ওয়েবসাইট ভিজিটর। ওকে, অল ওয়েবসাইট ভিজিটরের মধ্যে চলে আসলো। তারপর অল ওয়েবসাইট থেকে বিভিন্ন পেজের মধ্যে যাচ্ছে, ওইটাও আমরা ট্র্যাক করতে পারি, ওইটার অডিয়েন্স আমরা ক্রিয়েট করছি লাস্ট ক্লাসে। এখন আরো যেটা গুরুত্বপূর্ণ, যে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন দরকার হয়, সেটা হচ্ছে আমাদের এই প্রোডাক্ট সেকশনে আসার পরে কোন কোন ক্লায়েন্ট, মানে ওয়েবসাইটে ধরুন 5,000 মানুষ আসতে পারে। তো 5,000 মানুষের মধ্যে সবাই যে আমাদের প্রোডাক্টগুলো ভিউ করবে বা প্রোডাক্টগুলো কিনবে, ব্যাপারটা তো এরকম না। এই 5,000 মানুষের মধ্যে কেউ পুরো ওয়েবসাইট ঘোরাঘুরি করবে, ঘোরাঘুরি করে চলে যাবে, কেউ হচ্ছে অন্যান্য পেজ দেখবে, কেউ কোন একটা স্পেসিফিক প্রোডাক্টের মধ্যে ক্লিক করবে। এই জায়গাতেই হচ্ছে আমাদের ইকোসিস্টেম, বা এই জায়গায় বোঝার বিষয়, যে আমাদের ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজ একজন মানুষ কখন যাবে, যখন আমার প্রোডাক্ট সম্পর্কে সে বিভিন্ন রকম তথ্য খুঁজতেছে তখন যায়। তারপরে হচ্ছে আমাদের প্রোডাক্ট পেজে বা স্টোর পেজে বা সব পেজ একজন মানুষ কখন আসবে, যখন একজন মানুষের প্রোডাক্ট দেখার একটা ইন্টেন্ট থাকে, যে কি কি প্রোডাক্ট আছে না আছে। এতগুলো প্রোডাক্টের মধ্যে যখন কেউ কোন একটা প্রোডাক্টের উপরে ক্লিক করলো, বোঝা যাচ্ছে, এবং মার্কেটিং এর ভাষায় এটাকে বলা হচ্ছে হাই ইন্টেন্টের কাস্টমার,
যে প্রোডাক্ট ভিউ করে ওই প্রোডাক্টটা নেওয়ার জন্য ইন্টেনশন কিন্তু তার হাই, সে টুডে টুমডে প্রোডাক্টটা কিনবে, সে এখন এক্সপ্লোরিং মোডে আছে। এই যে আমরা এক জায়গা থেকে এক জায়গাতে ক্লিক করতেছি, আমাদের ডেটা কিন্তু বিজনেস ম্যানেজারে পাস হয়ে যাচ্ছে, অডিয়েন্সের মধ্যে কিন্তু এরা থেকে যাচ্ছে। ওই যে আমরা রিটেনশন দিয়েছিলাম, ওই রিটেনশনের মধ্যে এরা কিন্তু থাকবে। তো এইখানে হয়তো কেউ একজন এই প্রোডাক্টটা ভিউ করলো, আবার এই প্রোডাক্টটা ভিউ না করে অন্য একটা রিলেটেড প্রোডাক্টও সে ভিউ করতে পারে, এক্সপ্লোরিং মোডে আছে, বাট এরা হচ্ছে হাই ইন্টেন্ট। তো এখন এই জায়গাতে আসার পরে যে আবার প্রোডাক্টটা কিনবে সে তো অ্যাড টু কার্ট করবে, অ্যাড টু কার্ট করার পরে হচ্ছে চেক আউট করবে, তারপরে হচ্ছে ভিউ কার্ট করবে, সবশেষে পারচেস করবে। আমি এখন অ্যাড টু কার্ট করতেছি না, কারণ এটা একটা লাইভ ওয়েবসাইট। ওকে, এখান থেকে অর্ডারটা সাবমিট হয়ে যাবে, অর্ডারটা চলে যাবে, সেজন্য আমি অ্যাড টু কার্ট করতেছি না, যেগুলো আপনারা দেখছেন বরাবরই। তো এই যে একজন মানুষ আমাদের ওয়েবসাইটগুলো ভিজিট করতেছে, এই ডেটাগুলো তো আমরা এই জন্যই কালেক্ট করছি যে আমাদের ওয়েবসাইট ভিজিট করলো 5,000 মানুষ, স্পেসিফিক পেজের মধ্যে গেল ওখান থেকে ধরুন 50% মানুষ, তার 50% মানুষ আবার বিভিন্ন প্রোডাক্টের মধ্যে ঘোরাঘুরি করলো, আবার হচ্ছে কিছু কিছু মানুষ কোনো একটা প্রোডাক্ট কিনলো, অ্যাড টু কার্ট করলো, কেউ কেউ পারচেস করলো। তো পার্সেন্টেজটা কিন্তু কমতে 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 দেখা যায় 1, 2, 3% মধ্যে চলে আসে কনভার্সন। 100 জন মানুষ আমাদের অ্যাড দেখলো বা 100 জন মানুষ ওয়েবসাইটে আসলো, সেখান থেকে যদি 1, 2, 3 জন আমাদের প্রোডাক্ট কিনে, এটা হচ্ছে একটা ফেসবুক অ্যাডের জন্য খুব ভালো একটা কনভার্সন রেট। এখন যে কিনে নিল তাকেও আমাদেরকে ট্র্যাক করতে হবে, কারণ ভবিষ্যতে তার হচ্ছে আরো এই টাইপের প্রোডাক্টের দরকার হবে এই জন্য। আর যারা হচ্ছে প্রোডাক্টটাকে শুধু ভিউ করলো কিন্তু কিনলো না, এরাও কিন্তু প্রোডাক্ট কিনতো, হয়তোবা তাদের এই প্রাইসটা দেখে পছন্দ হয়নি, বা কোন একটা কোয়ালিটি দেখে পছন্দ হয়নি, বা এটা রিভিউ অতটা ভালো লাগেনি এরকম, কিন্তু তার প্রোডাক্টটা কিন্তু কেনার ইন্টেনশন আছে। তো একবার যখন সে অ্যাড দেখে আমাদের ওয়েবসাইটে চলে আসলো, প্রোডাক্টগুলো দেখলো, চলে গেল, এখন তাদেরকে যদি আপনি আবার নার্সিং না করেন, তাদেরকে যদি আপনি আবারও অ্যাড না দেখান ভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিন্নভাবে, তাহলে তো আপনার প্রোডাক্ট সেল হবে না। যে একবার আসলো, ঘুরে গেল, নেয় নাই, তা আমিও বাদ দিয়ে দিলাম তার আশা, এটা তো মার্কেটিং এ নাই। মার্কেটিং এ যতক্ষণ পর্যন্ত সে প্রোডাক্ট কিনবে না, ততক্ষণ পর্যন্ত তার পিছনে লেগে থাকতে হবে, এটাই হচ্ছে মার্কেটিং। ঠিক আছে? এখন বিভিন্ন ওয়েতে বিভিন্ন ভাবে বারবার আপনাকে এক অ্যাপ্রোচ নেওয়া যাবে না, বারবার একই পথে হাঁটা যাবে না, এটা মার্কেটিং না। ভিন্নভাবে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিন্ন কন্টেন্ট নিয়ে, ভিন্ন ডিজাইন নিয়ে, ভিন্ন ক্রিয়েটিভ নিয়ে, ভিন্ন ভিন্ন ভাবে আপনাকে আপনার কাস্টমারের সাথে চলে আসতে হবে। তো এই যে এই মানুষগুলোর যে আমাদের ডেটাগুলো এইখানে এসে জমা হয়ে যাচ্ছে, আমরা যে বিভিন্ন রকম ইয়া তৈরি করছি, যে কে কোন পেজে আসবে না আসবে, কে কি করবে না করবে, তো এই জিনিসপত্রগুলো আমাদের কিন্তু অডিয়েন্সটা ক্রিয়েট করা আছে, যে ডেটাগুলো আসতেছে, অডিয়েন্সও ক্রিয়েট হচ্ছে, তাদেরকে টার্গেট করে আমরা অ্যাড চালাবো। কিরকম? যে এই ওয়েবসাইটের অল ওয়েবসাইট ভিজিটর, যারা আমাদের এই ওয়েবসাইটে আসছো, যারা যারা আসছো তাদেরকে মূল টার্গেট করে একটা ভিন্ন রকমের অ্যাড গেল। ওকে ফাইন, এটা আপনি অ্যাড চালাতে পারেন। এরপরে আরো টার্গেটেড কাস্টমারের কাছে যাওয়ার জন্য, যে যারা হচ্ছে এই প্রোডাক্টটা ভিউ করছে তাদেরকে টার্গেট করে, বা যারা শুধু প্রোডাক্ট ভিউ করছে, সেটা যে কোনো প্রোডাক্ট হোক, প্রোডাক্ট ভিউ করছে তাদেরকে টার্গেট করে হচ্ছে আমাদের আরেকটা অ্যাড যাবে। সাপোজ তুমি তো প্রাইস দেখছিলা 6,000 টাকা, এটাকে এই প্রাইসটা হয়েছে এখন 5,000 টাকা বা 5,500 টাকা। তারপরে এই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টটা কেউ অর্ডার করলে হয়তো আমরা এর সাথে কিছু ফ্রি দিচ্ছি, ফ্রি গিফট করতেছি, এরকমই কিছু হতে পারে। তো এই যে জিনিসটা, এইরকম ভাবে আসলে কিন্তু রিমার্কেটিং করতে হবে, যে তুমি ভিন্ন ভিন্ন ভাবে আমাদের প্রোডাক্টটাকে দেখতে পারো, আমরা ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন ফিচার এই প্রোডাক্টের মধ্যে দিচ্ছি, তো তুমি কেন নিতে চাচ্ছ না, বা তোমার কোন জায়গাতে আসলে প্রবলেমটা আছে আমাদের সাথে শেয়ারও করতে পারো। এরকম বারবার বারবার ভিন্ন ভাবে যখন একজন মানুষের সামনে অ্যাড যায়, তখন কিন্তু সে একটা অ্যাকশনে যায়। কমপ্লিটলি আমাদের এই রিমার্কেটিং করার, বা এই যে জিটিএম বলেন, ট্র্যাকিং বলেন, পিক্সেল সেটআপ বলেন, যত কিছু বলেন, মূল বিষয় এই একটাই, যেটা আমি আলোচনা করলাম, যে আপনার কাস্টমার যারা আপনার অ্যাড দেখবে তাদেরকে আপনাকে মাল্টিপল টাইম ভিন্ন ভিন্ন ভাবে অ্যাড দেখাতে হবে। তাহলে এই ডেটাগুলো আপনি পাবেন কোথায়? ডেটাগুলো পাওয়ার জন্য আপনি এই যে আপনার ওয়েবসাইটের সাথে পিক্সেলের কানেক্ট করে রাখছেন, তারপরে ডেটাগুলো শুধু আপনার ওয়েবসাইট থেকে যে আসবে তা না, আপনার পেজের মধ্যে কোন মানুষ আসলো, গেল, ঘুরে গেল, কে মেসেজ করলো না করলো, এগুলো সব কিন্তু আপনারা দেখছেন, যে এগুলো ট্র্যাক করে তাদেরকে হচ্ছে টার্গেট করে অ্যাড রান করা যায়। দিস ইজ কল রিমার্কেটিং। যে একবার মার্কেটিং হয়েছে, বারবার বারবার আমরা তাদের সামনে ভিন্ন ভিন্ন ভাবে অ্যাডগুলো শো করাবো, এটাই হচ্ছে রিমার্কেটিং। তো আমরা এখন একটা অ্যাড রান করব,
তার আগে আরেকটা বিষয় খেয়াল করে দেখুন এখানে, এই যে আমাদের পেজের মধ্যে যে ভিডিওগুলো থাকতো, আরেকটা স্ট্র্যাটেজি দেখেন, শুধুমাত্র যে ওয়েবসাইটকে টার্গেট করবো ব্যাপারটা কিন্তু তা নয়। আমরা একটা অ্যাড রান করলাম, সাপোজ ভিডিও অ্যাড, ধরেন এই টেরারিয়াম নিয়ে কোন একটা সুন্দর ভিডিও তৈরি করা হলো। এখন এই ভিডিওটা কে দেখবে যখন অ্যাড রান হবে? যাদের এইটার প্রতি একটু হলে ইন্টারেস্টেড আছে তারা দেখবে। তো ওইখানে কিন্তু আমাদের ম্যাট্রিক্স বা ইনসাইটের মধ্যে থাকে, আপনারা দেখেছেন 3 সেকেন্ড ভিউ করছে কে, তাদের ডেটা থাকে। 10 সেকেন্ড ভিউ করছে কে, তাদের ডেটা থাকে। 15 সেকেন্ড কে ভিউ করলো, তাদের ডেটা থাকে। আবার 100% কে দেখছে, তাদের ডেটা থাকে। তো আমরা নর্মালি বুঝতে পারি, এটা বোঝার জন্য আপনাকে অনেক বড় একদম রিসার্চার হতে হবে, আপনাকে বড় বড় বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করে আসতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। নর্মালি বোঝা যায় যে পুরো ভিডিওটা ওই মানুষগুলো দেখে যাদের বেশি ইন্টেনশন আছে, বা 50% ভিডিওগুলো তারাই দেখবে যাদের ইন্টেনশন বেশি আছে, যারা 10 সেকেন্ড দেখে তাদের চাইতে বেশি। এখন এদেরকে টার্গেট করে আবারও অ্যাড রান করতে হবে, যাতে করে ওরা আপনার প্রোডাক্টটা ভিন্নভাবে একটা দেখে একটা অ্যাকশনে যেতে পারে। উদ্দেশ্য হচ্ছে যে একটাই, রিমার্কেটিং। তো এখন আমরা এই অডিয়েন্সে আসার পরে এই ওয়েবসাইটকে আমরা টার্গেট করলাম। এখানে কয়েকটা বিষয় ছিল, যেমন ওই অ্যাড টু কার্ট ছিল, অন্যান্য বিষয়গুলো ছিল, এই যেটা পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, কন্টাক্ট, ঠিক আছে, এই অ্যাডগুলো এখানে আছে। এইখানে এই মুহূর্তে যে কয়টা কানেক্ট করা আছে, এটার মধ্যে যে কয়টা এখন কানেক্ট করা আছে ওই কয়টা এখানে শো করবে। পেজ ভিউ দেওয়া আছে, ভিউ কন্টেন্ট, কন্টাক্ট। এটার পারচেসটা করা হয়নি, এটার জন্য তাদের হচ্ছে যে পারচেস এরিয়া করা হয়নি, এখানে কোনো জায়গায় দেখা যাচ্ছে না। পারচেস কোনটা, মানে ইভেন্ট কোনটা? ইভেন্ট তো আপনারা জানেনই যে ইভেন্ট জিনিসটা আসলে কি। ইভেন্ট হলো যে ওই যে আমরা যে এর আগে ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, এই যে যে যতগুলো আপনি ইভেন্ট তৈরি করে রাখবেন, ওই ইভেন্টগুলো কিন্তু এই যে এখানে আসবে, যে ফ্রম ইওর ইভেন্ট, যে যারা পেজ ভিউ করছে তাদেরকে টার্গেট করো। যারা ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট মানে কি, যারা সরাসরি হচ্ছে যে কোনো প্রোডাক্ট ভিউ করছে, ক্লিক করছে। কন্ট্যাক্ট মানে কি, যারা কন্ট্যাক্ট আস পেজে গিয়েছে তাদেরকে আমরা এখান থেকে এই ট্র্যাক করতে পারতেছি আবার ভিন্নভাবে। ওকে, তো এটা একটা বিষয়। এখন এদেরকে টার্গেট করে মূলত হচ্ছে যে আমাদের এই অ্যাডগুলো রান করতে হবে এই জিনিসগুলো টার্গেট করে। আচ্ছা, এখানে এনি এবং অল বলে একটা ব্যাপার আছে। যদি হচ্ছে আমরা একাধিক জিনিস টার্গেট করি, সাপোজ আমরা এই পেজ ভিউ যারা আছে তাদেরকেও টার্গেট করলাম, যে আমাদের পেজ ভিউ যারা করছে, সেই সাথে হচ্ছে আমরা আরেকটা নিয়ে নিব এখান থেকে। এই জায়গাতে আসলাম, আসার পরে একটু ওয়েট করুন, এখানে প্লাস করার আরেকটা অপশন আছে, এটাতে দিয়ে দিলাম 90। এই জিনিসগুলো একটু ঠান্ডা মাথায় কিন্তু বোঝার চেষ্টা করতে হবে, জিনিসগুলো একটু ক্রিটিক্যাল, একটু কঠিন, কয়েকবার ভিডিওটা দেখতে হবে। এইটা আমরা একটাই নিয়ে নিলাম, পেজ ভিউ। তারপর ভিউ কন্টেন্ট আমরা করতে পারি, ঠিক আছে, ভিউ কন্টেন্ট করতে পারি। তো আমরা যেমন এই যে ওয়েবসাইট দিয়েছিলাম, এটাও দিতে পারি আমরা। তো প্রথম কথা হলো, আমরা ফুল ওয়েবসাইট ভিজিটর অন্যান্য জিনিসগুলো তো আগে দেখছি, তো এখন আমরা নিচ্ছি পেজ ভিউ। এটা দিয়ে দিলাম, এখানে লিখে দিলাম যে অল পেজ ভিউ, ঠিক আছে, অল পেজ ভিউ। ওকে, নিলাম একটা। এখানে কি লেখা আছে, এনি। এখন তো আছেই একটা, যদি দুইটা আমরা নেই, যে ইনক্লুড মোর, ইনক্লুড মোর থেকে এসে আগে দিছিলাম কি অল পেজ ভিউ, ঠিক আছে। এখন যদি দেই ভিউ কন্টেন্ট, যারা ভিউ কন্টেন্ট করছে তারাও কিন্তু টার্গেট হয়ে গেল, তারাও টার্গেটেড হয়ে গেল, যে এইটা একটা পেজ ভিউ, এটা একটা টার্গেট। এবার ফেসবুক কাজ করবে, যদি এনি দেয়া থাকে তাহলে এইটার মধ্যেও তাকে পেজ ভিউ কমপ্লিট করতে হবে, এবং তাকে কোন একটা আচ্ছা, যদি এনি দেওয়া থাকে তাহলে পেজ ভিউ কমপ্লিট হইলেই সে অডিয়েন্সের মধ্যে চলে আসবে, মানে সে আমাদের অ্যাড দেখবে। অথবা ভিউ কন্টেন্ট করলেই, তো এখানে একটা মজার বিষয় কি, যে ভিউ কন্টেন্ট করবে মানে প্রোডাক্ট ভিউ করবে, সে তো অটোমেটিক্যালি আবার পেজ ভিউ করতেছে, অল ওয়েবসাইট ভিজিট করতেছে। তো এই দুইটার যে কোনো একটা, যে কোনো একটার সাথে ইন্টারাকশন করলেই হবে, যে কোনো একটার সাথে ইন্টারাকশন করলেই ও টার্গেটেড হয়ে যাবে। মানে এই অডিয়েন্সটার মধ্যে যারা থাকবে যে কোনো একটার সাথে, হয় পেজ ভিউর সাথে ইন্টারাকশন করলেও হবে, অথবা হচ্ছে এই ভিউ কন্টেন্টের সাথে ইন্টারাকশন করলেও সে আমাদের অ্যাড দেখবে। আর যদি হচ্ছে যে আমরা অল দিয়ে দিই, অল, এবার একটা ব্যাপার আছে, এবার শুধু তারাই হচ্ছে ওই আমাদের অ্যাডটা দেখবে যারা হচ্ছে পেজ ভিউ কমপ্লিট থাকতে হবে, ভিউ কন্টেন্ট, আচ্ছা বোঝানোর স্বার্থে আমি এটা দিয়ে দিই, ভিউ কন্টেন্টের জায়গায় আমি কন্ট্যাক্ট দিয়ে দিলাম, কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্ট দিয়ে দিলাম। এখন খেয়াল করে দেখেন, পেজ ভিউ করলো,
এখন পেজ ভিউ তো একটা পেজও ভিউ করতে পারে, ধরুন হোম পেজ ভিউ করলো কিন্তু কন্টাক্ট আস পেজ ভিউ করলো না, তাহলে সে কিন্তু আমাদের টার্গেট লিস্টে চলে আসলো না, মানে সে আমাদের অ্যাডটা দেখবে না। এটাকে এই লজিক ফুলফিল করতে হলে তাকে হচ্ছে কি পেজ ভিউ করতে হবে, সেই সাথে তাকে কন্টাক্ট আস পেজও যেতে হবে, তাহলে ওই অডিয়েন্সটা হচ্ছে আমাদের অ্যাডটা দেখবে। আমি এই জিনিসটা আবারও বোঝাচ্ছি। ধরেন এখানে আসলাম, আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করলাম ওয়েবসাইট থেকে, এটা দিয়ে বোঝাচ্ছি যে অল ওয়েবসাইট ভিজিটর, এটা আমরা দিয়ে দিলাম যে অল ওয়েবসাইট ভিজিট যারা করলো তারাও। আবার এই ইনক্লুড মোর এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ভিউ কন্টেন্ট। তো অল ওয়েবসাইট যারা ভিজিট করছে তারাও দেখবে। এখন অল ওয়েবসাইট ভিজিটর বলতে মানে কি, কেউ হচ্ছে যে ওয়েবসাইটের শুধু হোম পেজে এসে ঘুরে গেছে, কেউ অ্যাবাউট আস পেজে গিয়েছে, কেউ হচ্ছে সব পেজের মধ্যে প্রোডাক্টগুলো দেখছে। তো যখন এখানে এনি দেয়া থাকবে, দুইটার একটার সাথে ইন্টারাকশন করলেই সে হচ্ছে আমাদের অ্যাড দেখবে। কিন্তু যদি হচ্ছে যে আমরা এখান থেকে অল দিয়ে দিই, অল দেওয়ার মানে হচ্ছে দুইটাই কানেক্ট হইতে হবে। এই যে এখানে বলতেছে অডিয়েন্স, দেখেন এই লেখাটা যদি আমরা এনি দিয়ে দেই তখন কিন্তু এরকম নোটিস আসতেছে না যে দুইটার একটার সাথে ইন্টারাকশন করলেই হবে। কিন্তু যখন আমরা অল দিয়ে দিচ্ছি, এর মানে এআই কাজ করবে এইভাবে, দুইটার সাথে আমাদেরকে অডিয়েন্সের অ্যাডজাস্ট হতে হবে এবং দুইটার সাথে ইন্টারাকশন করতে হবে। যে তুমি শুধু ওয়েবসাইট ভিজিটর হলেই হবে না, তোমাকে হচ্ছে প্রোডাক্টও ভিউ করতে হবে। ঠিক আছে, তোমাকে প্রোডাক্টও ভিউ করতে হবে। তো চলে আসলো এটা। যখন এই টাইপের আমরা এই ইনক্লুড এবং এই এনি অথবা অল এইভাবে আমরা অডিয়েন্স সাজাবো, তখন কোনটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখলাম। এখন এখান থেকে যদি কোনো এক্সক্লুড করতে চাই, যে ওইটাতে যারা ওই পেজে যারা গিয়েছে, ওই পেজে যারা গিয়েছে, কোন পেজে, যে সাপোজ এটাতে দুটো তো নিয়ে নিছে, এইটা একটা এইটা একটা, কিন্তু এক্সক্লুড যেটা করতেছি, সাপোজ এখান থেকে যারা হচ্ছে এই কন্টাক্ট আস পেজে গিয়েছে, কথার কথা এই ওয়েবসাইট অনুযায়ী যে কয়টা আমাদের ইয়া তৈরি করা আছে ওইখান থেকে দেখাচ্ছি আর কি, যে যারা কন্টাক্ট আস পেজে গিয়েছে তারা দেখবে না, এক্সক্লুড। তার মানে ফেসবুক এখন এইভাবে কাজ করবে, যারা ওয়েবসাইট ভিজিট করছে নাম্বার ওয়ান, তারপরে যারা হচ্ছে ভিউ কন্টেন্ট, যে লোক পেজ ভিউ করছে এবং ভিউ কন্টেন্টও করছে সে অ্যাড দেখবে, কিন্তু তাকে আবার কন্টাক্ট আস পেজে যাওয়া যাবে না, মানে কন্টাক্ট ওইটার সাথে কোনো ইন্টারাকশন করা যাবে না। যদি ইন্টারাকশন করে সে আবার এখান থেকে বাদ পড়ে যাবে। ঠিক আছে, তো এখানে সে খুঁজে বের করবে এইভাবেই, যে যারা হচ্ছে এই ইন্টারাকশনগুলো সঠিকভাবে কাজ করতেছে তারাই হচ্ছে মূলত অ্যাডটা দেখবে। তো আমরা এইভাবে জটিল করে কাজ করব না, এইভাবে জটিল করে কাজ করব না। লার্জ স্কেলের কাজের জন্য ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই কাজগুলো আমাদের করা লাগতে পারে মাঝে মাঝে। আর আপনি যদি কোনো হচ্ছে এজেন্সিতে কাজ করেন, তখন বিভিন্ন রকম সার্ভিস টাইপের বিজনেসগুলোতে অনেক সময় এরকম হয় যে ওইটাকে বাদ দাও ওইটাকে অ্যাড করো, এরকম করে কাজটা করা হয়। তো খুব একটা এক্সক্লুড করা হয় না আর কি। এবং এখানে অলও আপনারা দিবেন না, দিবেন হচ্ছে যে এনি, এতে কোয়ালিটিটা ভালো হবে। ওকে, তো আমরা এটা তৈরি করে ফেলি। সাপোজ আমি দিয়ে দিলাম যে অল ওয়েবসাইট অ্যান্ড ভিউ কন্টেন্ট, all website and view content audience, view content audience, audience create audience, একটা অডিয়েন্স ক্রিয়েট করে ফেললাম। তো যাই হোক, অডিয়েন্স আমরা ক্রিয়েট করতে পারি, এটা চিন্তার কিছু নেই। তো এটা এস্টিমেটে যে 1000-এর নিচে দেখাবে, কারণ এটার মধ্যে তো এই ওয়েবসাইটে কয়জন লোকই আসতে পারে, বা আপনার একটা নতুন ক্লায়েন্টের ওয়েবসাইটে কয়জনই আসতে পারে, এই জন্য এটা এখানে কম দেখায়। ওকে ফাইন, এখন আমরা কি করব, অ্যাড রান করব। তো অ্যাড রান করার জন্য আমরা হচ্ছে এই জায়গাটাতে আসলাম, এই জায়গাটাতে আসলাম। এটা যেহেতু ক্লায়েন্টের সাইট, তো কোথায় গেলাম, বিজনেস সেটিং, এখান থেকে অ্যাডস ম্যানেজারে গেলাম। একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এটা তো পাবলিশ করবো না, শুধু আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা কোন জায়গাটাতে থাকে, আমরা কিভাবে একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করতে পারি।
আচ্ছা, প্রথমে হচ্ছে এই জায়গা থেকে দেখাই যে সেভ অডিয়েন্সের সাথে কিভাবে হচ্ছে আমরা কাস্টম অডিয়েন্সকে সেট আপ করে দিতে পারি। ওকে, এই জায়গাটাতে খেয়াল করে দেখেন যে এখানে দেখি কোনো সেভ অডিয়েন্স আছে কিনা। এইটার মধ্যে না, এটার মধ্যে সেভ অডিয়েন্স নাই। সেভ অডিয়েন্স এটা তো লাইভ ওয়েবসাইট, এই জন্য নাই। তো সেভ অডিয়েন্স হচ্ছে আমরা তৈরি করছিলাম আরেকটা অ্যাকাউন্ট থেকে, ওই যে যেটাতে আপনাদেরকে দেখাইছি, এটা থেকে আগে দেখাই সেভ অডিয়েন্সের সাথে ওইটা আমরা কিভাবে ইনক্লুড করব, এবং এইটা ইজি এবং এটা প্রফেশনাল বেশি। তো এখান থেকে চলে গেলাম হচ্ছে বিজনেস সেটিং এর মধ্যে। আচ্ছা, বিজনেস সেটিং এ আসলাম। আসার পরে অ্যাডস ম্যানেজার, ও সরি, অ্যাডস ম্যানেজার যাওয়া যাবে না, আমাদেরকে যেতে হবে হচ্ছে অডিয়েন্সের মধ্যে, মানে সেভ অডিয়েন্সের সাথে আমরা এই কাস্টম অডিয়েন্সকে কিভাবে কম্বাইন করব। এখানে চলে আসেন, অডিয়েন্স, এই যে এগুলো কিন্তু আমরা তৈরি করছিলাম, ঠিক আছে। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স পেজ সেটআপ, এই যে সেভ অডিয়েন্স। তো এই সেভ অডিয়েন্সটাকে আমি একটু এডিট করতে চাচ্ছি, খুবই ইজি। এখানে এখন চলে আসেন, এডিট অপশনে চলে আসলাম। এই জায়গাতে আসার পরে এই যে সেভ অডিয়েন্স, দেখেন এই যে চলে আসতেছে কাস্টম অডিয়েন্সের একটা অপশন, কাস্টম অডিয়েন্সের অপশন। এইটা তো আপনার সাজানো আছে, এখানে যা যা আপনার করা আছে, হ্যাঁ, এখানে যেইভাবে আপনি আপনার সেভ অডিয়েন্স সাজিয়েছেন সব জায়গাতে তো হিট করবেই। সেই সাথে আপনি যে এখান থেকে কাস্টম অডিয়েন্সকে অ্যাড করে দিতে পারেন। আমি একবার ক্লিক করছি, একটু ওয়েট করতেছি, এবং আরেকবার ক্লিক করলে হবে। এই যে দেখুন চলে আসছে ইনস্টা, ফেসবুক লিস্টিং, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, লিড, পেজ মেসেজ। তো আমরা দিয়ে দিলাম পেজ মেসেজ, যারা পেজে মেসেজ করছে ওদেরকে অ্যাড করলাম। একই সাথে কিন্তু এখানে আমরা বেশ কয়েকটা অ্যাড করতে পারি, একটা অ্যাড করা হইলো, তারপর আরেকটা আমরা নিতে চাই। তো এখান থেকে নিচ্ছি 15 সেকেন্ড ভিডিও। তো এটা তো আপনি মন গড়া দিয়ে দিবেন না, অবশ্যই হচ্ছে যে আপনাকে তো বুঝতে হবে যে আমি কোন অ্যাডের সাথে কোনটা রান করতেছি, কোন অ্যাডের সাথে আমি কোনটা অ্যাড করব। ধরেন যে কোনো একটা আপনি অ্যাডের জন্য কোনো ভিডিও চালানি নাই, তো তাকে তো আর আপনি না বুঝে যে 15 সেকেন্ড ভিডিও অ্যাড করে দিবেন না, তাই না? তো এটা বুঝে শুনে আপনাকে দিতে হবে। সেভ অডিয়েন্সের সাথে কাস্টম অডিয়েন্স কম্বাইন করার সময় এটাকে অবশ্যই বুঝে শুনে দিয়ে দিতে হবে। ওকে, তো দিয়ে দিলাম। এইভাবেও আমরা অ্যাড করতে পারি, এই যে কাস্টম অডিয়েন্স, এখানে একাধিক একটা দুটো তিনটাও আপনি দিতে পারেন। বাট এই জায়গাতে সবচাইতে বেশি ভালো আপনি ডেটা পেতে পারেন, ভালোভাবে কাজ করবে আপনি একটা একটা করে যদি টার্গেট করেন। এই কাস্টম অডিয়েন্সের মধ্যে যে কটা আছে এই কটা, এখান থেকে যে কোনো একটা একটা করে যদি আপনি তৈরি করেন, একটা একটা করে, যে কোনো একটাকে টার্গেট করেন সেভ অডিয়েন্সের সাথে, তাহলে রেসপন্সটা ভালো হয়। এবার এটাকে আপডেট করে দিলাম, তাহলে সুবিধা কি হবে, এই সেভ অডিয়েন্স যখন আমরা অ্যাড রান করব, ওখানে যে যখন অ্যাড করে দিব, তখন কিন্তু আমাদের নতুন করে কাস্টম অডিয়েন্সটা অ্যাড করতে হবে না। তো এই জায়গায় আসলাম, বিজনেস সেটিং। আচ্ছা, এটা যারা লাস্ট ক্লাস দেখেননি, বা যেদিন আমি এই যে অডিয়েন্স সেট আপ করছি, সেভ অডিয়েন্স অন্য অন্য জিনিস, ওটা যারা দেখেননি তাদের কিন্তু একটু মাথার উপর দিয়ে যেতে পারে, ওই ক্লাসগুলো আগে দেখবেন। আর যারা প্র্যাকটিস করতেছেন না, শুধু ভিডিও দেখেন, তাদের তো বোঝার চেষ্টা করার কোনো মানেই হয় না, বোঝার চেষ্টা করে তাদের কোনো লাভও হবে না। ওকে, তো এখানে আসলাম, আসার পরে অ্যাডস ম্যানেজার এবার একটা ক্লিক করে দিলাম। ও অ্যাডস ম্যানেজার তো, হ্যাঁ, এখানেও আসলাম, এখানেও আসলাম। এইবার ধরেন যে আমি কোনো একটা অ্যাড ক্যাম্পেইন রান করব, হ্যাঁ, তো ওইখানে কিন্তু আমরা সেভ অডিয়েন্সের সাথে কম্বাইন করে দিছি, যেটা আমার দরকার। আর আপনারা এতদিন কাজ করতে করতে, প্র্যাকটিস করতে করতে এই জিনিসগুলো আপনাদের আরো ইনডেপথে বোঝানোর আমি কোনো কিছু মনে করতেছি না, আপনারা এগুলো এখন খুব ভালোভাবেই নিতে পারতেছেন বা নিতে পারবেন, যে কখন আসলে আমার কোন অডিয়েন্স তৈরি করা দরকার, কিসের জন্য আমি কি করবো, এগুলো অনেক অনেক স্ট্র্যাটেজি শেয়ার করা হয়েছে আপনাদের সাথে। তো আমি ক্রিয়েট কাস্টম অডিয়েন্সে গেলাম, ক্যাম্পেইন, এখান থেকে সেলস অথবা ট্রাফিক, এটা সেলেই মূলত বেশি যাবে, সেলে চলে আসলাম। আসার পরে এটা তো আসছে নতুন, এগুলো নিয়ে আমরা কাজ করতেছি না, ম্যানুয়াল নিয়ে কাজ করতেছি।
সব ক্যাম্পেইন এটা চালানো যাবে না। আচ্ছা, এখানে চলে আসলাম। তো এইখানে যা কিছু থাক এগুলো নিয়ে আমি কোনো কথা বলবো না। এটা হচ্ছে যারা একদমই যে নতুন কোর্স শুরু করে বা কিছুই বুঝে না তাদের জন্য এগুলো এক্সপ্লেইন, আপনাদের জন্য না। আচ্ছা, এখানে গেল, নেক্সটে চলে গেলাম। এখানে আসলাম, আসার পরে কনভার্সন হবে কোথায়, ওয়েবসাইটে কনভার্সন হবে দিয়ে দিলাম আর কি, বা মেসেজও দিতে পারি। এই জায়গাতে আসেন যেখানে অডিয়েন্স সেকশনটা আছে, অডিয়েন্স, এইগুলা নিয়ে কোনো কথাবার্তা বলবো না। এখান থেকে অরিজিনালটা চলে গেলাম। তো আমি গ্রুপে অনেকের মেসেজ দেখতেছিলাম, যেদিন আপনাদেরকে আমি একটা চ্যালেঞ্জের কাজ দিয়েছিলাম, অডিয়েন্স ক্রিয়েট করে আপনাদেরকে বলছিলাম যে আপনারা সেভ অডিয়েন্স টার্গেট করে অথবা কাস্টমার অডিয়েন্স টার্গেট করে অ্যাড রান করবেন। তো ম্যাক্সিমামই দেখছি সাপোর্ট ছাড়া খুব একটা কাজই করতে পারেন নাই। এটা প্রমাণ করে পড়াশোনা নিজে স্টাডি আপনারা কম করেন। এটা অবশ্যই বাড়াতে হবে, বাড়াবেন। এখানে আসলে তো দেখাই যাচ্ছে, যদি ক্লিক করতেন এখানেই তো চলে আসতো। অনেকের আমি মেসেজ দেখছি, সেভ অডিয়েন্স কোথায় পাওয়া যায়, কাস্টম অডিয়েন্স কোথায় পাওয়া যায়, রাতুল ভাইয়ের সাপোর্ট লাগবে, তারপর হচ্ছে এসএসবি সাপোর্ট লাগবে, এগুলো আমি দেখেছিলাম। কিন্তু বাট ওই দিন আমি এটা দেখাইছিলাম না। আমি ততটুকু কাজ আপনাদেরকে দিতেই পারি বা দিব। ক্লায়েন্ট এরকম কিছু কাজ আপনাদের ক্লায়েন্টের সাথে করতে হবে যেগুলো আপনি কোথাও দেখেননি। তো ওই ক্যাপাসিটি নিজের মধ্যে সবাই বিল্ড করেন, তাহলে টিকে থাকা সম্ভব হবে। যে কিছু জিনিস তো আমাকে স্টাডি করে খুঁজে বের করে কাজ করতে হবে। এই জায়গাতে চলে আসলাম, এগুলো নিয়ে আমি কোনো কথাবার্তা বলতেছি না, এখন কিছুই করবো না। কেন করবো না? কারণ অলরেডি আমার অডিয়েন্সটা সেভ করা আছে, এইটাকে আমি দিয়ে দিলাম। তারপরে দেখবেন কি এখানে ক্লিক করার কোনো অপশনও থাকবে না। এখন কি হলো, কাস্টম অডিয়েন্স যেটা যেটা দিয়েছিলেন ওইখানেও কাজ করবে, তারাও দেখবে অ্যাড, এবং আপনার সেভ অডিয়েন্স অনুযায়ী যা যা আপনি অ্যাড করছিলেন ওরাও ওই অ্যাডটা দেখবে। বুঝতে পারছি? এই যে দেখেন, এখন কিন্তু আপনি যে ক্রিয়েট অডিয়েন্স এখানে আর কিন্তু যেতে পারতেছেন না। যে এখানে আসলে এডিট করতে পারবেন, কিন্তু সেভ অডিয়েন্সে যখন আপনি যাচ্ছেন তখন কিন্তু আর এখান থেকে এটা এডিট করার কোনো অপশন নাই। এই জায়গায় আছে কোথায় থেকে, একদমই যেখান থেকে এইখানে এডিট করলে ওইটা চলে যাবে ওই সেভ অডিয়েন্সের মধ্যেই। তো এখান থেকে যে আপনি নতুন করে দিবেন সেটা আর দেওয়ার দরকার নেই। ওকে, তারপরে বাকি কাজ কি? বাকি কাজ নেক্সট 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 সেন্ড। আচ্ছা, এখানে একটা ব্যাপার একটু বুঝিয়ে দিই। বিলো 10 রিচ দেখাচ্ছে, বিলো 10। এটা নিয়ে অনেকের মাথা গরম হতে পারে বা আপনি চিন্তায় পড়ে যেতে পারেন। চিন্তার একদমই কারণ নাই। বিলো 10 এই কারণেই দেখাচ্ছে আপনি যখন কাস্টম অডিয়েন্সকে টার্গেট করবেন, হোক সেটা ফেসবুক পেজে মেসেজ বা ফেসবুক এভরিওয়ান বা এঙ্গেজড এনি পোস্ট এনি অ্যাড, যেটাকে যখন আপনি কাস্টম অডিয়েন্সকে টার্গেট করবেন বা ওয়েবসাইটের কাস্টম অডিয়েন্সকে টার্গেট করবেন, তখন এখানে সব সময় বিলো 10 দেখাবে। বিলো 10 এই কারণেই দেখাবে যে এই যে ওয়েবসাইটগুলো, এইখানে যে হারে আপনার ভিজিটর আসতেছে প্রতিদিন বা প্রতি মাসে বা প্রতি বছর, সেইটার উপর ভিত্তি করে ফেসবুক এটা কাউন্ট করে। সেই তুলনায় দেখা যায় যেটা বিলো 10ই দেখাবে। আর এখানে যখন এই যে লাখ লাখ হাজার হাজার দেখায়, তখন কখন দেখায়? যখন আপনি পুরোপুরি ফেসবুকের অডিয়েন্স নিয়ে কাজ করতেছেন, তখন তখন বেশি দেখাবে। আর যখন কাস্টম অডিয়েন্স টার্গেট করবেন তখন এখানে বিলো 10 দেখাবে। কারণ ফেসবুকের কাছে অনেক বেশি ডেটা নাই বা আপনার ওয়েবসাইটে অনেক বেশি ভিজিটর নাই। যেমন ফেসবুকে লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ভিজিটর থাকে, বাট আপনার ওয়েবসাইটে হলো ভিজিটরই মাত্র 500 বা 1000, তাও যখন অ্যাড ডান করেন তখন আসেন। তো এই কারণে ফেসবুকের সাথে কাস্টম অডিয়েন্সকে মিলানো যাবে না। এখানে বিলো 10 থাকুক আর জিরো থাকুক, এটা নিয়ে চিন্তা করার একদম কারণ নাই। ফেসবুকের এই ঠিক ওইভাবেই কাজ করবে। এখানে কি দেখালো, যখন কাস্টম অডিয়েন্স টার্গেট করবে ওইদিকে দেখারই দরকার নাই। আমাদের অ্যাড রান করার পরে এআই কাজ করবে ঠিক ওইভাবে যেভাবে আপনি অডিয়েন্সটা সাজাচ্ছেন। এই জন্য এটা নিয়ে কারো টেনশন করার কোনো কারণ নেই। ওকে, তারপর নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পরে আমি আর এখানে কোনো কিছু করতেছি না। এটা আপনি আপনার মতো অ্যাড সাজাবেন আপনার মতো করে। এগুলো আপনাদেরকে অনেক দেখিয়েছি, আমি আর এগুলা দেখাচ্ছি না এখানে। তো এখান থেকে আমি সাপোজ এক্সিস্ট একটা পোস্ট টার্গেট করে দিই, দেখি কোনো পোস্ট পাওয়া যায় কিনা। ক্রিয়েটার থেকে কিভাবে আপনাদের অ্যাড তৈরি করতে হবে, অন্যান্য জিনিস কাজ করতে হয়, এগুলো তো সব আপনারা জানেনই। ওকে, একটু এখানে আসি, এক্সিস্ট পোস্ট, সিলেক্ট পোস্ট, জাস্ট আমি দেখানোর জন্য এখানে এসে কোন একটা লেখাকে আমি টার্গেট করে দিই। এটা এখানে তেমন কোনো অ্যাড পাওয়া যাচ্ছে না আর কি। দেখি এটা,
আচ্ছা, এটা ইনস্টাতে নিবে না। আচ্ছা, ইনস্টাতে কোনো অসুবিধা নেই, ইনস্টাতে আমরা অ্যাড চালাবো না। এই যে এটা একটা ইরর দেখাচ্ছে না, যে ইনস্টাতে এটা চলবে না, তো আমাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা একটা কাজ করব, সব অ্যাড এখানকার কভার ফটো, ইনস্টাতে ওই অ্যাড চলবে না। এটা জাস্ট ওই যে একটা পোস্ট করা ছিল কভার ফটোর জন্য, কভার ফটোটা চলে আসলো। তো ক্রিয়েট অ্যাড দিলে তো এটা আসবেই, ঠিক আছে। আর এটা কিন্তু কোনো ইরর না, মানে ওইটা ইনস্টাতে ওই অ্যাডটা চলবে না, এই যেটা দেখাবেন আর কি। এটা কেন আসতেছে, যে এখান থেকে ওই যে আপনি যে ইয়া করেননি, এখান থেকে আপনার কোন কোন জায়গাতে অ্যাডটা চলবে না চলবে, প্লেসমেন্টের যে বিষয়টা, এই যেখান থেকে, এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্ট, ম্যানুয়াল থেকে আপনি যে এটাকে তুলে দেন, তাহলে ওইখানে যেটা থাকবে না, এগুলো আপনারা জানেন, তারপরে দেখিয়ে দিলাম আর কি একবার। ওকে, এখন কিন্তু ওই রোডটা আর আসবে না, ওই রোডটা কিন্তু আর নেই। ওকে, তো এটা জাস্ট এক্সিস্ট একটা পোস্ট দিয়ে আমি দেখিয়ে দিলাম। আমার এই অ্যাড দেখানো এখানে ইন্টেনশন না বা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যে অডিয়েন্স ক্রিয়েট করলেন, ওই অডিয়েন্সের উপর ভিত্তি করে আপনি অ্যাড রান করবেন কিভাবে। তো একটা হচ্ছে যে এখানে প্রথমে আমি দেখালাম কি, সেভ অডিয়েন্সের সাথে আপনার কাস্টম অডিয়েন্স কিভাবে আপনি কম্বাইন করবেন, ওটা এইভাবে আপনি কাজ করে দিতে পারেন। আরেকটা হলো, এটা একদমই সহজ, সাপোজ আপনি এটা ইউজ করবেন না, সেভ অডিয়েন্স, আপনি চাচ্ছেন কি এখান থেকেই আপনি অডিয়েন্স বানিয়ে বানিয়ে দিবেন, এখান থেকে অডিয়েন্স বানিয়ে দিবেন। এই জায়গাতেও এই সেম একই কাজ করা যাবে। এই যে কাস্টম অডিয়েন্স চলে আসতেছে, এই যে কাস্টম অডিয়েন্স, এখান থেকে আপনি যেটাকে টার্গেট করে দিবেন, ও সেটাই কাজ করবে। কোথায় গেল, পেজ মেসেজ দিয়ে দিলাম। তো একটা হচ্ছে আপনি আগে রেডি করে রাখছেন, শুধুমাত্র ক্লিক করে বলে দিবেন যে আমার ওই অডিয়েন্স কাজে লাগুক। আর এখান থেকে হচ্ছে যে বাকিগুলো তো আপনি আপনার মতো করে দিতে পারবেন। তো এইভাবে ওই যে নেক্সট নেক্সট করে ফিনিশ দিতে হবে। এইভাবেও আপনি কাস্টম অডিয়েন্স এবং সেভ অডিয়েন্স, সেভ অডিয়েন্স মানে কি, সেভ অডিয়েন্স মানে আপনি কোনো একটা অডিয়েন্সকে সেভ করছেন সেটা বোঝায় না। সেভ অডিয়েন্স মানে হলো ফেসবুকের কাছে যে ডেটাগুলো আছে সেই ডেটাকে টার্গেট করে যখন আপনি অ্যাড রান করবেন, এটা তো এর আগেই বলেছিলাম কোনো ক্লাসে। এই হচ্ছে বিষয়। ওকে, আমাদের এই জিনিসটা আপনাদের দেখানোর কথা ছিল আমার, বা রাতুলকে আমি এটা দেখাতে বলেছিলাম, সে দেখিয়েছিল, যারা ওই যে মিটে আসছিলেন, অনেকের রিকোয়েস্ট ছিল আপনাদের, যেটা আমি যেন দেখিয়ে দিই। তো এটাই, আপনারা এর চাইতেও অ্যাডভান্স টপিক নিয়ে কাজ করছেন। এইখানে এতটুকুই বিষয় ছিল যে আমরা কখনো যদি কোনো হচ্ছে কাস্টম অডিয়েন্স নিয়ে কাজ করি, তো কাস্টম এবং সেভ অডিয়েন্স কিভাবে কম্বাইন করে কাজ করা যায়, অথবা শুধু কাস্টম, শুধু যদি কাস্টম দিতে চাই তাহলে কিভাবে কাজ করতে পারি, কি করতে পারি, ওই সেভ অডিয়েন্সের মধ্যে চলে যান, এই জিনিসপত্রগুলা, তখন আপনি যে এগুলোর কোনো কিছুই করবেন না, এগুলার কোনো কিছু করার দরকার নাই, লোকেশন বা হাবিজাবি এই সমস্ত জিনিসপত্র দেওয়ার দরকার নেই। তখন আপনি অ্যাড ডান করবেন শুধুমাত্র এই যে কাস্টম যে অডিয়েন্স আছে এটার উপর ভিত্তি করে, এটা দিয়ে, এগুলো তখন কোনো কিছু করার দরকার নেই। বুঝতে পারছি, এই জিনিসগুলো দেওয়ার দরকার নেই, শুধু তখন কাস্টম অডিয়েন্স। তবে কাস্টম অডিয়েন্স করি আমরা যাই করি, আমি যেইভাবে কাজ করে দেখছি এক এক সময় এক এক অ্যাডের মধ্যে এক একভাবে পারফরমেন্সটা আসে। যেমন আমি ম্যাক্সিমাম পেয়েছি যে সেভ অডিয়েন্সের সাথে আপনি যদি হচ্ছে আপনার কাস্টম অডিয়েন্সটাকে অ্যাডজাস্ট করে দেন, এক্ষেত্রে পারফরমেন্সটা ভালো হয়। কীরকম ভালো হয়, সেভ অডিয়েন্স অনুযায়ী নতুন অনেক কাস্টমার কিন্তু ওইটা দেখবে, অ্যাডটা দেখবে, সেই সাথে কাস্টম অডিয়েন্সের কাছে রিমার্কেটিং হয়ে যাচ্ছে। আর যদি শুধু আমরা কাস্টম অডিয়েন্সকে টার্গেট করি, সেক্ষেত্রে যেটা হয় অন্যরা কিন্তু দেখতে পায় না, বাট ফেসবুক তখনও দেখায়, অন্যদেরকেও দেখায়, কিন্তু সে তখন কিন্তু কোনো কমান পাচ্ছে না, ফেসবুকের এআই তার মতো করে দেখায়। এই জন্য যেটা আমার কাছে ভালো মনে হয়েছে, সেভ অডিয়েন্সের সাথে কাস্টম অডিয়েন্স হচ্ছে কম্বাইন করে কাজ করা। বাট এইটাও যে ইউনিভার্সাল ট্রু বা এটা যে কখনো চেঞ্জ হবে না, আমি যেটা বললাম সেটাও কিন্তু আপনাদের মাথায় আনা যাবে না। এখন কাজ করে আমি ওইরকম রেজাল্ট পেয়েছি, তো 2 দিন পরে যে মার্কেট ওইরকমই থাকবে, এআই ওইভাবেই কাজ করবে, ব্যাপারটা কিন্তু তা নয়। এটা বুঝতে হবে আপনাকে, চিন্তা ভাবনা করে দেখতে হবে আপনাকে, যে আমি এখন এই ক্লায়েন্টের জন্য কিভাবে কোন অ্যাড কাজ করতে পারি, কিভাবে কাজ করাতে পারি, এটা। ওকে, আচ্ছা, আমি আপনাদের কাছে নিজে কয়েকটা কোশ্চেন নিচ্ছি, কোশ্চেন করব। এখানে আপনাদের কার কার মাস্টার কার্ড রেডি করা আছে, প্রত্যেককে লিখেন যে এখানে প্রত্যেকের মাস্টার কার্ড কার কার আছে, জামাল ভাইয়ের আছে সেটা। হুম, ওকে, মানে ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড আপনি অ্যাড রান করতে পারবেন, এইরকম কার কার আছে তারা এখানে লিখুন।
যার যার নাই তাদের হচ্ছে ইমিডিয়েট আপনারা কাট করবেন। যার যার নাই, হ্যাঁ আপনার হাজবেন্ডের থাকলেও হবে, ইমিডিয়েট ডুয়েল কারেন্সি কাট করবেন এবং সেখানে হচ্ছে ডলার ইনভেস্ট করবেন। আর ডলার ইনভেস্ট করতে গেলে আপনার পাসপোর্ট লাগবে। জিনিসগুলো একটু লেন্দি প্রসেস, কিন্তু আপনাকে এটা করতে হবে। আপনাদেরকে যত ভালো করে কাজ করাই, কাজ শেখাই, আপনারা নিজে যতদিন না পর্যন্ত একটা অ্যাড রান করতেছেন, পাবলিশ করতেছেন, যেটা হচ্ছে রিয়েল অ্যাড, ততদিন পর্যন্ত কিন্তু আপনার স্কিল পুরোপুরি হবে না। ততদিন পর্যন্ত কোথায় না কোথায় যেন একটু গ্যাপ থাকে, কোথায় না কোথায় যেন একটু নিজের মধ্যে ভয় কাজ করবে। তো যারা অলরেডি মার্কেট প্লেসে বা বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, তো তারা তো অনেক ভালো করতেছেন। সব সময় হচ্ছে যে আপনাদেরকে নিয়ে প্রাউড ফিল করতেছি এবং বাকিরাও সামনে করবে ইনশাল্লাহ। তো আপনারা যেটা করবেন, যারা ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন তারা তো ক্লায়েন্টের কাজ করে করেই শিখতেছেন। বাট যাদের ক্লায়েন্ট এই মুহূর্তে নেই, যাদের কার্ডও নাই, তাদের তো রিয়েল কাজটা শিখতে হবে। এই জন্য আমি রিকমেন্ড করছি, যাদের কার্ড নাই আপনারা ডুয়েল কারেন্সি কার্ড করে ফেলবেন। অনেক ব্যাংক দেয়, যেমন সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, তারপর ইউসিবি অনেক ইজি করছে তাদের কার্ডটা দেওয়ার জন্য। ওইখানে একটা অ্যাকাউন্ট করলেই ওরা কার্ড দিয়ে দেয়। কিন্তু ডলার ইনভেস্ট করার জন্য আপনাদের প্রত্যেকের পাসপোর্ট করতে হবে। ওই পাসপোর্টও করে রাখবেন। এগুলো হচ্ছে আপনাদের এক একটা অ্যাসেট, বুঝতে পারছি, এগুলো হচ্ছে এক একটা অ্যাসেট। এই অ্যাসেটগুলো না হলে কিন্তু আপনারা মার্কেট প্লেস বলেন, অন্য যেখানেই বলেন, অনেকটা কিন্তু পিছিয়ে থাকবেন, অনেকটা পিছিয়ে থাকবেন। কেউ আপনাকে কাজ দিবে, কেউ আপনাকে হায়ার করবে, তাকে যদি বলেন যে এখন পর্যন্ত একটা লাইভ ক্যাম্পেইন আপনি রানই করেন নাই, পাবলিশ করেন নাই, কিভাবে সে আপনাকে ট্রাস্ট করতে পারে? কোনো জায়গায় যদি ইন্টার্নশিপও নিতে চান, তখনও তো বলবে যে ভাই আপনি কি কি কাজ করছেন, বা আপনি কি এই পর্যন্ত কোনো একটা ক্যাম্পেইন লাইভ পাবলিশ করছিলেন? এই কোশ্চেনগুলো কিন্তু আসবে। তো ব্যাচে ছিলেন প্রায় 70, টোটাল হচ্ছে যে 70 মেম্বার, 70 জনের মতো। প্রথম ক্লাস আপনাদেরকে আমি একটা বাণী শোনাইছিলাম যে আপনারা শেষ পর্যন্ত টিকে থাকবেন এখান থেকে 2 থেকে 5% পিপল, 2 থেকে 5%। সকল ইনস্টিটিউটে সকল ব্যাচে ব্যাপারটা এরকমই হয়। ম্যাক্সিমাম কোন একটা কোর্সে অ্যাডমিশন নেয় ঝোঁকের মাথায়, যে অন্যরা করতেছে আমিও একটু দেখি যদি কিছু হয়ে যায়। তো এরা অল্প কয়েকদিনের মধ্যেই ঝরে পড়ে। আর কিছু মানুষ অ্যাডমিশন নেয় যে তারা কাজ না শিখেই ইনকাম করতে চাওয়ার একটা প্রবণতা থাকে, যে অমুক মানুষ এত ইনকাম করে, তমুক মানুষ এত ইনকাম করে, আমি তাদের চাইতে কম করে, আমার 5,000 টাকা ইনকাম হলেই হবে, 10,000 টাকা মাসে ইনকাম হলেই হবে। এই টাইপের কিছু মানুষ পাওয়া যায়। এই যে যেটা বললাম যে এক প্রকার হচ্ছে ঝুঁকি, আরেক প্রকার মানুষ আছে যে অন্যরা না হয় 20,000 টাকা ইনকাম করবে, আমি তো 5,000 টাকা করতে পারবো। এই টাইপের মানুষগুলা খুব বেশি দিন স্টে করতে পারে না। যারা এইভাবে চিন্তা করে আমাকে কাজটা শিখতে হবে, কাজটা আমি শিখতে চাই, আর কাজটা যদি আমি শিখতে পারি, আমি কোথাও না কোথাও এটা কাজে লাগাতে পারবো। মানে যাদের মূল ইন্টেনশন হচ্ছে আর্নিং করাতে না, মূল ইন্টেনশন, প্রথম ইন্টেনশন আগে আমি ভালোভাবে কাজটা শিখি, তারা শেষ পর্যন্ত টিকে থাকার দেখছি আমি এটা পসিবিলিটি বেশি হয়। তো এখন যে যারা ক্লাস করতেছেন 25-26 জন মানুষ আছেন আপনাদের, তাহলে সে অনুযায়ী 70% কিন্তু নাই হয়ে গেছে, উদাও হয়ে গেছে। ঠিক আছে? তো তাদের সাথে যদি আপনি কথা বলে দেখেন ক্লাস কেন করেন না, প্র্যাকটিস কেন করেন না, দেখবেন প্রত্যেকেরই আপনি ভ্যালিড অনেক রিজন পাবেন। সবারই দেখবেন অনেক বড় গুরুত্বপূর্ণ বড় বড় সমস্যা। তো যে সমস্যার জন্য আসলেই তাকে ক্লাস করাটা ঠিক হবে না। তো এরকম মানুষই বেশি পাবেন। এর মধ্যে দিয়ে যারা এই পর্যন্ত টিকে আছেন, লেগে আছেন, আমি বিলিভ করি সামনেও আপনারা ভালো করবেন। যারা অলরেডি কাজ শুরু করছে তারা তো ভালো করতেছেই, তারা 2 মাস বা 1 মাস আগে শুরু করছে, আপনি শুরু করতেছেন হয়তো বা 2 মাস পরে। ডিফারেন্স এতটুকুই। আমি এর আগে কোন একটা ক্লাসে বলছি আমি মেধাকে দাম দেই কম, শ্রমটাকে আমি হচ্ছে প্রিয়োরিটি দেই বেশি। মেধাবীরা একটু সময় তাদের কম লাগে, দ্রুত পার পেয়ে যায়। বাট যারা পরিশ্রমী লেগে থাকে, তারা 2 দিন পরে হলেও কিন্তু তাদের ধরে ফেলতে পারে, তাদের শুয়ে ফেলতে পারে। এইভাবে চিন্তা করবেন। তো আপনারা যেটা করবেন, অ্যাড রান করার জন্য আপনাদের কি লাগবে আমি আর নতুন করে বলতে চাচ্ছি না, এটা আপনারা এখন ভালোভাবেই বোঝেন যে কোন একটা অ্যাড পাবলিশ করার জন্য আপনার কি কি জিনিসপত্র লাগবে। ওগুলো আপনারা ধীরে সুস্থে কালেক্ট করার চেষ্টা করেন। এটা যত দ্রুত করবেন ততই আপনাদের জন্য ভালো হবে। ওকে, আচ্ছা আরেকটা টপিক দেখাই, এটা কেটে দিচ্ছি। এই জায়গাতে আসার পরে লুকে লাইক নামে একটা অডিয়েন্স পাবেন। লুকে লাইক, এটার আবার একটা বড় রিকোয়ারমেন্ট আছে। মানে কি, এটা লাইভ ওয়েবসাইট ছাড়া এই অডিয়েন্স ক্রিয়েট করা যায় না। লুকে লাইক মানে হলো যে আপনার কোন একটা অ্যাড ক্যাম্পেইন রান করা আছে, একটা অ্যাড রান করছেন,
সেই অ্যাড থেকে বা আপনার যে ওয়েবসাইটকে টার্গেট করে অ্যাড রান করতেছেন, অ্যাড রান করার পরে ওই ওয়েবসাইটের মধ্যে মিনিমাম 50 থেকে 100টা সেল হইতে হবে। ওই অ্যাড দেখে 50 থেকে 100টা কনভার্সন হতে হবে। তারপরে আপনি লুকে লাইক নামে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। লুকে লাইক অডিয়েন্সটা হলো যে যারা এই ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা কিনলো এই অ্যাড দেখে, তাদের মতো যারা মানুষ আছে, ফেসবুক কি করবে অটোমেটিক্যালি ওইরকম ব্রড একটা অডিয়েন্স সাজিয়ে দেয়। আপনাকে নিজেকে সাজানোর কোনো দরকার নেই। সাপোজ আপনার ওয়েবসাইট অ্যাড দেখে যে মানুষটা প্রোডাক্ট কিনলো, তার কোন কালার পছন্দ, সে কি খেতে পছন্দ করে, তার অনলাইন থেকে কোনো কিছু কেনার ইন্টেনশনটা কিরকম, এই সব কিছু এফবির এআই এগুলোকে অ্যানালাইসিস করে লার্ন করে ওই রিলেটেড ব্রড লেভেলের অডিয়েন্স তৈরি করে দেয়, যে অডিয়েন্সটা কিন্তু খুব ভালো পারফরমেন্স এনে দেয়। ফেসবুক বুঝে যায় যে এরা আসলে কোন টাইপের মানুষ এই প্রোডাক্টগুলো কিনতে পারে, তাদের সামনে কিন্তু অ্যাডটা নিয়ে যায়। তো ওইটার মধ্যে আবার একটা ডিফিকাল্টিস হলো যে আপনার এটা লাইভ ওয়েবসাইট হতে হবে এবং আপনার অ্যাড দেখে আপনার অ্যাড থেকে 100টা 50 থেকে 100টা প্রোডাক্ট সেল হতে হবে। অনেক সময় ওরা কম বেশি করে বিভিন্ন অ্যাকাউন্টের ক্ষেত্রে। তো এটা কিভাবে তৈরি করতে হয় একটু দেখাই। ব্রাউজ, এটা কিন্তু শুধু হয় কান্ট্রি বেস করে। এশিয়া দিয়ে দিলাম, এশিয়ার বাংলাদেশ লুকে লাইক, যে বাংলাদেশ থেকে হবা, বাংলাদেশের লুকে লাইক চাই। তারপর এখানে বলতেছে কি যে ব্রাউজ, এটা তো করলামই। দেখেন এখানে কিন্তু আর তেমন কোনো কিছু দেওয়া যাচ্ছে না, এখানে আলাদা কোনো সোর্স কাস্টম অডিয়েন্স অন্য অন্য কোনো কিছু দিচ্ছি না। তো দিয়ে দিলাম কি, এটা কিভাবে দেওয়া যায়, রিজিয়ন এবং কান্ট্রি। তো আপনারা সবসময় এটা ইউজ করবেন যখন লুকে লাইক তৈরি করবেন। দিয়ে দিলাম। এই নাম্বার বলতে বোঝায় অডিয়েন্সের সংখ্যা, যদি আপনি 1 থেকে 2 দেন ডাবল হয়ে যাবে। এটা এটা একটা এটা একটা, মানে এত এত মানুষ, এত এত অডিয়েন্স তৈরি হবে। এটা ম্যাক্সিমাম 2 রাখাটাই ভালো, মাঝে মাঝে আবার 3ও মানুষ ইউজ করে। এটা একটা অডিয়েন্সের সংখ্যা, অডিয়েন্সের সংখ্যা 1 রাখলেও ভালো। ওকে, আমরা এখানে এখন অডিয়েন্স ক্রিয়েট করতে চাচ্ছি কিরকম করে, সিলেক্ট লুকে লাইক সোর্স, যে তুমি কোনটার মতো, কোন অ্যাডের জন্য, কোন পিক্সেলের জন্য। ওই যে ফেসবুক ইয়া করবে, বুঝবে, বোঝার ট্রাই করবে। তো আপনার যে পিক্সেলটা কানেক্ট করা থাকবে, এখানে আদার সোর্স আছে, ঠিক আছে, বিভিন্ন রকম। ওই যে আমরা যে ইভেন্ট তৈরি করছিলাম ওইটা আছে। এখানে সরাসরি পেজ পর্যন্ত কিন্তু দিয়ে দেওয়া যায়, পেজ শিখবে সবাই, অন্যান্য জিনিস আসছে। এই যে অন্যান্য যে এই পেজের মতো, এই পেজে যারা কেনাকাটা করছে, সেল হয়েছে তারা, এবং এটা আগে ছিল না, এই যে পেজটি যে অ্যাড করছে এটা আগে ছিল না। তো এইটা দেওয়াটা সবচেয়ে বেশি ভালো। ভ্যালু বেসড সোর্স, এই আদার সোর্স ইউজ না করাই বেটার। ভ্যালু বেসড সোর্স, যে আমার পিক্সেল কানেক্ট করা আছে, তাহলে ফেসবুক খুব ভালোভাবে ডেটাগুলোকে লার্ন করতে পারে, ঠিক আছে। তা আমি এখানে আসলাম, এখানে আসার পরে দিয়ে দিলাম যে সাপোজ এটা, এটা দিয়ে দিলাম যে এইটার উপর ভিত্তি করে তুমি ওয়েবসাইটটা কি করবা, তুমি এটার উপর ভিত্তি করে আমার লুকে লাইকটা তৈরি করো। এখন দেখেন এই যে এখান থেকে দেখাচ্ছে সেল জিরো, অন্যান্য সব কিছুই জিরো, সব কিছু দিলাম। আমরা যখন এই যে ক্রিয়েট অডিয়েন্সের মধ্যে ক্লিক করব, তখন অডিয়েন্সটা আমরা ক্রিয়েট করতে পারবো না। এখানে কিছু লেখা আছে যে iOS 4 এর জন্য কিছু আপডেট টাপডেট আছে, ওইটা আমাদের না দেখলেও চলবে। কিন্তু আপনি এখানে গেলে ক্লিক করতে পারবেন না। ওর একটা কথা বলে যে তুমি ওই যে পিক্সেলটা যে অ্যাড করছো, তো অবশ্যই তো একটা অ্যাড রান করবা। ওই অ্যাড থেকে, এই পিক্সেল থেকে তো আমরা ডেটা পেয়ে যাই যে কয়টা ওয়েব প্রোডাক্ট সেল হলো না হলো, এই পিক্সেলে চলে আসবে। তা আপনার ক্লায়েন্টের জন্য যে পিক্সেল আপনার সেট আপ করা থাকবে ওইটাকে সোর্স হিসেবে দিবেন, বা আপনার ওয়েবসাইটের জন্য যেটাকে পিক্সেল হিসেবে লুকে লাইক হিসেবে কানেক্ট করবেন ওইটার সোর্স হিসেবে দিবেন। তো ওই সোর্স থেকে অটোমেটিক্যালি যখন 100টার মতো সেল পায়, ঠিক আছে, তখন ফেসবুক ওইটাকে অ্যানালাইসিস করতে পারে। এখন যদি আমি ক্লিক করি তাহলে যে একটা ঝামেলা করবে, একটু ওয়েট করেন দেখি এখন করে কিনা। এই যে বলতেছে অ্যাট লাস্ট কত, যে লুকে লাইক সোর্স নিড টু ইনক্লুড অ্যাট লাস্ট কত, 100 জন সেম কান্ট্রি। তো 100 জনই আসতে হবে তোমার অ্যাড থেকে, বলতেছে যে ওই অ্যাড থেকে তোমার 100 জন। এই যে ক্রিয়েট লুকে লাইক, ওটা বলতে ওরা পার্সেসের কথা বলে। এটা মূলত যে 100টা পার্সেসের কথা বলে, যে তোমার হচ্ছে এতটা পার্সেস হতে হবে, তাহলে ফেসবুক এই ডেটাটা ভালোভাবে বুঝতে পারবে। এই যে এখান থেকে যে কত ডলার, হাইয়েস্ট ভ্যালু তোমার ছিল জিরো, লোয়েস্ট ভ্যালু তোমার জিরো, তোমার কোনো ইউনিক কাস্টমার নাই। এই যে বলতেছে জিরো পার্সেস, যে তোমার এই পিক্সেল থেকে তো আমরা জিরো পাচ্ছি, সেল জিরো পাচ্ছি, এই জন্য আমরা হচ্ছে ওই অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারতেছে না। তো লুকে লাইকটা সবসময় পরে ক্রিয়েট করতে হয়, লুকে লাইকটা সবসময় পরে ক্রিয়েট করতে হয়। যেমন এই যে পার্সেসটা রিকমেন্ড,
ওরা বলে যে পার্সেসটাকে রিকমেন্ড করে দাও। এইটাও আছে, এটা আলাদা কিছু ভ্যালু ট্যালু দেওয়া যায় অন্যান্য জিনিসপত্রগুলা, যে ভিউ কন্টেন্ট অন্য যেমন এটাতে কাজ করতেছে না, কাজ করবে না এখানে। তো সবসময় পার্সেস স্টার্ট করতে হবে, কারণ এটা পার্সেসের উপর ভিত্তি করে ওরা লোকে লাইকটা তৈরি করে। তো এটাও কোন ওয়েবসাইটের জন্য কাজ করা যাবে, এটাও হচ্ছে ক্লায়েন্ট বা আপনার ওয়েবসাইট যেখান থেকে কনভার্সন হবে, এই ডেটা ফেসবুকের কাছে থাকবে। মানে লাইভ ওয়েবসাইট লাগবে এবং অ্যাড রান করছেন এবং ভালো একটা ডেটা ফেসবুকের কাছে আছে, তখন আমরা যে লুকে লাইক অ্যাড রান করতে পারি। লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করলে আমরা কি করতে পারবো, ওই যে আমরা অ্যাড যদি রান করতে চাই, আমরা যদি অ্যাড রান করতে চাই, এই যে এখান থেকেও কিন্তু অ্যাড রান করা যায় সরাসরি, যে এখান থেকেও। এখানে যদি আমরা আসি, এই যে সেভ অডিয়েন্স কাস্টম লুকে লাইক তৈরি করলাম না, লুকে লাইক অডিয়েন্স যেটা আমরা তৈরি করলাম, এখান থেকে আসলাম, এটাকে কেটে দিই। আমরা ওই যে যখন কোন একটা অডিয়েন্স ক্রিয়েট করি, সাথে সাথে ওরা ওইখান থেকে অ্যাড রান করতে দেয় আর কি। তো এটা তো আমরা আগেই অ্যাড অডিয়েন্স ক্রিয়েট করছি। দেখেন আমরা কিন্তু লুকে লাইকটা তৈরি করতে পারলাম না, এটা কেউ পারবে না। ওটা লাইভ ওয়েবসাইট হতে হবে এবং ওইখানে ওরা সেল পার্সেসকে রিকমেন্ড করে যে এতগুলো পার্সেস আমরা পেয়েছে, তাহলে সে ওইটার উপর ভিত্তি করে অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারবে। তো যদি আমরা এখন অ্যাড রান করতে যাই, একটু এদিকে তাকান, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস সেটিংয়ে আসলাম, এই জায়গাতে আসলাম, আসার পরে কোথায় গেল, এই জায়গাতে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। ওই যেখানে দেখছিলেন যে সেভ অডিয়েন্স কাস্টম অডিয়েন্স, ওইখানে আরেকটা সেকশন থাকে যে লুকে লাইক। ওকে, এখানে গেলাম। আর লুকে লাইকের জন্য অবশ্যই সেল ক্যাম্পেইনে লুকে লাইকটা ইউজ করা লাগে। তো এখানে আসলাম, কন্টিনিউ যদি দেই, আচ্ছা এখানে আসার পরে আমরা অ্যাড সেটে আসলাম। ওয়েবসাইট বা কিছু একটা দিয়ে দিলাম আমাদের কনভার্সন। এখান থেকে কোথায় গেল আমাদের অডিয়েন্স, এই যে অরিজিনাল, এই জায়গাতে যান, আরেকবার ক্লিক করেন, এই যে লুকে লাইক অডিয়েন্স, কিন্তু এখানে আসবে না, আমরা তো ক্রিয়েট করতে পারলাম না। তো যখন আমরা পারবো এই কাজগুলো, কিছু কাজ করতে গেলে যেমন লাইভ ওয়েবসাইট লাগে, তো তখন ওইটা আমরা সিলেক্ট করে দিয়ে অ্যাড রান করে দিব, দ্যাটস ইট, আর কিছু না। তো এই হচ্ছে ওভারঅল আমাদের ট্র্যাকিং এর বিষয়, যে ট্র্যাকিং আমরা কেন করছিলাম, উদ্দেশ্য হচ্ছে যে এটাই, যে ডেটা আমরা পাবো, ওই ডেটার উপর ভিত্তি করে আমরা একাধিক অ্যাড চালাবো, অ্যাড রান করব। বুঝতে পারছেন এর অবস্থা? যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আপনাদের যেটা করতে হবে, এখন তো বুঝতেই পেরেছেন যে কাস্টম অডিয়েন্স বলেন, মেটা সোর্স অডিয়েন্স বলেন, এক কথা অডিয়েন্সকে টার্গেট করে, হোক সেটা সেভ অডিয়েন্স, হোক সেটা কাস্টম অডিয়েন্স, মেটা সোর্স অডিয়েন্স বা ওয়েবসাইট অডিয়েন্স, এবং সবশেষে দেখার নাম লুকে লাইক, যে যেটাই করতে চান প্রসেস হচ্ছে যে এটাই। এইভাবে আপনাদেরকে অ্যাড রান করতে হবে আর কি, রিমার্কেটিং এর জন্য। আচ্ছা, যিনি হাত তুলছেন বলেন, জামাল ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তারপর আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, এক লাইভ ওয়েবসাইট বলতে দারাজের মতো না, মানে লাইভ ওয়েবসাইট বলতে আমি বোঝাচ্ছি যে যেখান থেকে আপনি প্রোডাক্ট সেল করেন, অ্যাড রান করেন, প্রোডাক্ট সেল হচ্ছে, ওইটাকে বুঝিয়েছি। যে কোনো ওয়েবসাইটই হচ্ছে লাইভ ওয়েবসাইট। ফারহানুদ্দিন, ধরেন যেখান থেকে আপনার প্রোডাক্ট সেল হচ্ছে, কাস্টমার কোন একটা প্রোডাক্ট কিনতে পারতেছে এবং সেল করতেছেনও, বা অ্যাড রান করতেছেন, এইটাকে বুঝিয়েছে আর কি যে লাইভ ওয়েবসাইট। আচ্ছা, তারপরে আর কারো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই আর কারো, না?
আচ্ছা, ওকে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে আপনাদেরকে হচ্ছে আমি একটা গাইডলাইন দিচ্ছি, যেটা অলরেডি কিন্তু আমি আজকে বলেছি, যে আপনাদের প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে দরকার আপনারা আপনাদের কোর্সের বা আপনাদের স্কিলের যে জায়গাতে আছেন আপনারা কিন্তু আর বিগিনারেও নাই, ইন্টারমিডিয়েট লেভেলেও কিন্তু নাই, আপনারা প্রত্যেককেই যারা আজকে পর্যন্ত ক্লাস করতেছেন সেই সাথে বারবার একটা কথা কিন্তু বলতেছি, যারা প্র্যাকটিসগুলো করছেন প্রফেশনালি তারা এখন এক্সপার্ট। ফেসবুক বুকের মধ্যে আমরা এক্সপার্ট বলতে যতখানি বুঝি, এক্সপার্টাইজের তো শেষ নেই বা স্কিলের তো শেষ নেই। যেমন এই যে ফেসবুকের উপরে আমি যদি আরো 30 ক্লাস নেই, আরো যদি 30টা ক্লাস নেই, তারপরে দিয়ে কিন্তু আমি কিন্তু টপিক শেষ করতে পারবো না। আসলে এত এত কিছু মার্কেটিং এর মধ্যে আছে, বাকি জিনিস তো পড়েই আছে। কিন্তু আপনি যে জায়গাতে গেলে, আপনারা এখন যারা এই যে ক্লাস করতেছেন, আপনারা এই মুহূর্তে একজন নিজেকে বলতে পারেন জুনিয়র ফেসবুক মার্কেটার, ডিজিটাল মার্কেটার, বাট আপনাদের এখন কাজের সেক্টর হচ্ছে অনলি ফেসবুক, বাকিগুলো তো আমরা এখনো যাইনি। আমি কোর্সের অ্যাঙ্গেল থেকে বলতেছি যে আপনারা হচ্ছে একজন জুনিয়র মার্কেটার, আপনারা কিন্তু সিনিয়র হয়ে যাননি, আপনারা একজন সুপার এক্সপার্ট হয়েও কিন্তু যাননি। আপনারা এখন পর্যন্ত ম্যাক্সিমাম কিন্তু অ্যাডই, লাইভ অ্যাডই রান করেন নাই, আপনাদের সবে মাত্র একটা বড় প্ল্যাটফর্মের উপরে দক্ষতা অর্জন করা হয়েছে। এখন এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে, ইমপ্লিমেন্ট করে করে এক্সিকিউট করে করে আপনি এক্সপার্ট থেকে এক্সপার্ট হয়ে যাবেন। আপনাদের এখন ওই স্টেজে চলে আসছেন, ওই ক্যাপাবিলিটি হয়ে গেছে কোন একটা জায়গায় ইন্টার্নশিপ করার জন্য, কোন একটা এজেন্সিতে জুনিয়র মার্কেটার হিসেবে জয়েন করার জন্য, ফ্রিল্যান্সিং শুরু করার জন্য। এই যে তিনটা কথা বললাম, কোন একটা ইন্টার্নশিপে জয়েন করবেন আরো ভালোভাবে কাজ শেখার জন্য, কোন একটা এজেন্সিতে জুনিয়র মার্কেট হিসেবে আপনি চাকরি নিতে পারেন, সেই দক্ষতা আপনার মধ্যে চলে আসছে, এটাও করতে পারেন, এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনি কাজ নিতে পারেন। বাট এই তিনটা সেক্টরকে আপনাকে এখন পর্যন্ত রাখতে হবে লার্নিং পিরিয়ডে। ইন্টার্নশিপও হবে আপনার লার্নিং, ওইটাও লার্নিং হিসেবে নিতে হবে। কোনো এজেন্সিতে জয়েন করলে সেটাও হবে হচ্ছে যে আপনার লার্নিং, এবং ফ্রিল্যান্সিং কোনো মার্কেট প্লেসের ক্লায়েন্টের সাথে কাজ করলে এইটাই হবে আপনাদের হচ্ছে লার্নিং। এখনই কেউ চিন্তা করবেন না যে আমি অ্যাড রান করলে তো ভালো কোয়ালিটি আসতেছে না, ভালো লিড পাচ্ছি না, ভালো সেল আসতেছে না, আমার হয়তো বা অ্যাডের কোয়ালিটি খারাপ, বা আমি হয়তো সব ভালোভাবে কাজ করতেছি তারপর আসতেছে না, এটা হয়তো বা ফেসবুকের কোনো সমস্যা। এরকম উল্টাপাল্টা বুঝ নিজেকে দেয়া যাবে না। আপনাকে এই মুহূর্তে চিন্তা করতে হবে আমি একটা রাস্তা চিনেছি, আমার গ্রাউন্ড আমি রেডি করছি, এখন আমাকে এই জিনিসগুলো ফেস করতে হবে। কেন ভালো রেজাল্ট আসলো না, এটা ফেস করতে হবে। কিভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকমের অ্যাড রান করা যায়, এটা ফেস করতে হবে। কিভাবে কোনো একটা বিজনেসের সেল পর্যন্ত নিয়ে আসা যায় ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে, ভিন্ন ভিন্ন অ্যাড রান করে করে। এই জিনিসগুলো এখন আপনারা পুরোটাই শিখছেন যে কিভাবে মার্কেটিংটা করতে হয়, যেটা মানুষকে শেখানো যায় না। এটা হইলো অ্যানালাইসিস আর রিসার্চ। আমি আপনাকে সব ধরনের সফটওয়্যারগত কাজ শেখাতে পারবো, মার্কেটিং এর ইকোসিস্টেম বোঝাতে পারবো, বাট যেটা কেউ কাউকে শেখাতে পারে না সেটা হচ্ছে রিসার্চ এবং অ্যানালাইসিস। এটা মানুষের মধ্যে কাজ করতে করতে অটোমেটিক্যালি বিল্ড হয়, আপনাদেরও হবে, কারণ থিঙ্কিংটা পুরোপুরি আপনাদেরকে করতে হবে। আমি আপনাদেরকে ধরুন যে এই পর্যন্ত শিখেছি যে বিষয়গুলো, এমন একটা অ্যাড আসলো, তো ওই অ্যাডের ধরেন যে কোনো বিষয় নিয়ে আমি নিজেও কখনো কাজ করিনি, আপনাদেরকে আমি কোনো সময় কোনো কথাও বলিনি, বাট ওটা অ্যাড রানের কাজ, ক্যাম্পেইনের কাজ। তো তখন তো সেখানে আপনাকে আপনার মতো করে হচ্ছে চিন্তা ভাবনা করতে হবে যে আমি কিভাবে অ্যাডটা রান করতে পারি, আমার অ্যাড ক্রিয়েটিভটা কি হতে পারে, ভিডিও নাকি কোনো ব্যানার হলে ভালো হবে, তারপর আমি ট্রাফিক অ্যাড রান করলে ভালো হবে নাকি আগে অ্যাওয়ারনেস করলে ভালো হবে, তারপর আমি সেভ অডিয়েন্স দিব নাকি হচ্ছে কাস্টম অডিয়েন্স থেকে চালাবো। এই যে অ্যানালাইসিস, এটা ডিপেন্ড অন প্রোডাক্ট, ডিপেন্ড অন সার্ভিস, এগুলোর উপরে ডিপেন্ড করে। কিন্তু আপনারা স্ট্রাকচার বুঝতে পারছেন, পুরো মূল যে পিলার বিষয়বস্তুগুলো মার্কেটিং এর, এটা বুঝতে পারছেন। এখন হচ্ছে শুধু আপনাদেরকে কাজ শুরু করতে হবে, মানে আপনাকে এখন পথ চলতে হবে। আপনি ধরেন যে মোটরসাইকেল চালানো শিখছেন, এবার আপনাকে হাইওয়েতে উঠতে হবে। আপনি কার ড্রাইভ করা শিখছেন, হাইওয়েতে উঠতে হবে। আপনি সাঁতার কাটা শিখছেন ছোট ছোট পুকুরে, ছোট ছোট হচ্ছে ধরেন যে ছোট নদীতে, এরকম সিনিয়ররা যেভাবে বলে। এখন তোমাকে কি অনেক ভালো ভালো যারা সাঁতার জানে, তারা কিভাবে কাজ করে, তারা কিভাবে হচ্ছে এই জিনিসগুলো শিখলো, এগুলো নিয়ে রিসার্চ করতে হবে। আপনাদেরকে আমি একটা সাজেশন দিব আজকে, সেটা হচ্ছে আপনারা বিভিন্ন রকম অ্যানালাইটিক্যাল অ্যানালাইসিসের ভিডিও দেখবেন ইউটিউবে প্রচুর।
কিভাবে একটা সেলস ফানেল কাজ করে, কিভাবে একটা অ্যাডকে অপটিমাইজ করা যায়, কিভাবে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত কোন একটা নিউ ওয়েবসাইটের অ্যাড স্ট্রাকচার সাজাতে হয়, এগুলো দেখবেন সব এগুলো শিখছেন, অ্যাডভান্স জিনিসগুলো শেখা শেষ। এখন অ্যানালাইসিস অন্যরা কিভাবে করে এইভাবে দেখে দেখে আপনাকে শিখতে হবে। এই হচ্ছে আপনাদের গাইডলাইন। আজকের ক্লাসটা আমি এখানে রাখতেছি, ইনশাল্লাহ নেক্সট ক্লাস আবার দেখা হবে। আচ্ছা তানবীর, জি, একটু আগে তো আমি সবাইকে নক করতেছিলাম, কারো প্রশ্ন আছে কিনা বলেন, দ্রুত বলেন। ইয়েস, থ্যাংক ইউ, অ্যাটেন্ডেন্সটা নিতে হবে। আপনার প্রশ্ন থাকলে বলে ফেলেন তানবীর সাহেব। আমি এটা কি লিখছেন বুঝি নাই ভাই, একটু বললে ভালো হয়।